সংগ্রাম করে তুলি, তাহলে এদেরকে বিতাড়িত করা কোনো বিষয় নয়। আমি সরকারের কাছে দাবি জানাবো, হিন্দুস্তানের আগ্রাসন শুরু হয়েছে। আমরা মনে করেছিলাম 5 আগস্ট হিন্দুস্তানের আগ্রাসন শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হয়নি। কারণ নড়ে চড়ে বসেছে। যখন বিশ্বজিতের উপরে হামলা হয়, যখন দর্শন রায়ের উপরে হামলা হয়, নারী নিপুণ রায়ের উপরে হামলা হয়, তখন কোথায় ছিলেন হিন্দুস্তান? তখন কেন নীরব ছিলেন? আমার দেশে যখন পাখির পালকের মতো মানুষকে হত্যা করা হয়, তখন কোথায় ছিলেন হিন্দুস্তান? এই হিন্দুস্তানের আগ্রাসন তখন কোথায় ছিল? পাখির পালকের মতো এই দেশে মানুষকে হত্যা করা হয়েছে, এই দেশের নির্বাচনকে বিতাড়িত করা হয়েছে, এই দেশের সকলকে সরিয়ে দেওয়া হয়েছে। তখন হিন্দুস্তান নীরব কেন ছিল? আমরা ইসকন আমার দেশের আলী হত্যা করেছে, আমার দেশের জ্ঞানীগুলি মানুষদের হত্যার টার্গেট করা হয়েছে, ছাত্রদের হত্যার টার্গেট করেছে। যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বেশিরভাগ বিরোধী আন্দোলনে, তাদেরকে তারা হত্যা করার চক্রান্ত করেছে। আমরা আহ্বান জানাতে চাই রাষ্ট্রের কাছে, আপনারা সোচ্চার হন, আপনারা এখন ঐক্যবদ্ধ হন। পেশিবাদরা এখন মাঠে আছে, পেশিবাদরা লুকিয়ে যায়নি, তারা প্রতিনিয়ত এখন নতুন নতুন পন্থী আসছে। তাদেরকে যদি আমরা ধরতে না পারি, তাইলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে না। এখানে মানুষের মৃত্যুর চেয়ে আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব আজ নিরাপদ নয়। স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এই লড়াই করা যুবকরা আজ নিরাপদ নয়। আমরা অবশ্যই হিন্দুস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, ইসকন নিষিদ্ধ করতে হবে। ইসকন হিন্দুস্তানের আশীর্বাদ পুত্রার্থী সংগঠন। এরা জানেন, এরা এই দেশকে ধ্বংস করতে চায়, এরা এই দেশের স্বাধীনতাকে নিতে চায়, এরা আমার চট্টগ্রাম দখল করতে চায়। এটা কিসের দেশক প্রেমিক সেনাবাহিনীকে বলবো, আপনারা পার্বত্য চট্টগ্রামের সেনানিবাস স্থাপন করুন, না হয় এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হবে। আমরা এই দুষ্কৃতিকারীদেরকে করতে হবে, না হয় এদেশের আজাদী, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা খুঁজে পাবো না। সংগ্রামী বন্ধুগণ, সাংবাদিকরা আপনারা জাতির বিবেক, আপনারা যেটি সত্য সেটি বলবেন। এই 20 বছরে দেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম হয়েছে, এই সরকার তাদেরকে এখনো ধরে নেই। যারা দুঃশাসন চালিয়েছে, মানুষকে পাখির মতো হত্যা করেছে, তাদের গায়ে এখনো আতর লাগেনি, তাদেরকে এখনো কিছু করা হয়নি। আওয়ামী লীগ শাসকরা এখনো দাঁড়িয়ে বেড়াচ্ছে। তাদের কি অবস্থা? তারা এখনো হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা মানুষের মাঝে বিলিয়ে দিয়ে এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তাদেরকে দেখতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা আজ আমাদের ইমানি দায়িত্ব, দেশপ্রেমের তাগিদে আমরা হিন্দুস্তানের বিরুদ্ধে অলস রুখে দাঁড়ানো এই প্রত্যয় ব্যক্ত করছি। আপনারা আজকে আমাদের এই সমাবেশে অনেকে উপস্থিত হয়েছেন, আমাদের বন্ধুবর এবং ইমানি দায়িত্ব, দেশপ্রেমিক দায়িত্ব আমাদের মনির ইসলাম বাবুল ভাই করছি। আজকে এই পরিস্থিতির মধ্যে আমরা এখানে দাঁড়িয়েছি। পরিস্থিতিটা একটু বলতে আপনাদের সামনে এবং দেশবাসীর সামনে তুলে ধরতে চাই। প্রথমত আমরা এখানে দাঁড়িয়েছি এই গণ-অভ্যুত্থানের পরে, এই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে যে বাংলাদেশ শ্রমিকরা দেখতে চেয়েছিল, সাধারণ মানুষ দেখতে চেয়েছিল, সেই বাংলাদেশে আবারও শ্রমিকরা পিছিয়ে পড়েছে, আবারও শ্রমিকদের জীবন দিতে হচ্ছে। সেই কারণে আমরা এইখানে দাঁড়িয়েছি। প্রথমত হল এই আন্দোলনের পরে গার্মেন্টস শ্রমিকরা তাদের যে সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই গণ-অভ্যুত্থানের পরবর্তী সরকার শ্রমিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে 18 দফা চুক্তি করেছিল। সেই চুক্তি বাস্তবায়নে আমরা গত 2.5 মাসের বেশি সময় পরেও দেখলাম সেই চুক্তি বাস্তবায়নের মালিকদের যে পুরনো কায়দা, সেই কায়দার মধ্যে, সেই চালের মধ্যে এই সরকার আবারও আটকে পড়েছে। যে 18 দফা বাস্তবায়নে
এই সরকার মালিকদের সেই পুরানো পাতা হাতে পড়েছে। সেখান থেকেই আমরা আমাদের কথাগুলো আবারও স্মরণ করিয়ে দিতে চাই। 18 দফার অন্যতম ছিল দ্রুততম সময়ের মধ্যে কারখানা ভিত্তিক রেশন ব্যবস্থা, অর্থাৎ গার্মেন্টস শ্রমিকদের যে রেশন ব্যবস্থা সেটা চালু করার ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করবেন। এই 18 দফার অন্যতম দাবি ছিল শ্রমিকদেরকে ব্ল্যাক লিস্ট করা যাবে না। আমরা দেখলাম ওই 18 দফার অন্যতম কথা ছিল শ্রমিক ছাঁটাই করা যাবে না। আমরা দেখলাম গণহারে শ্রমিক ছাঁটাই হচ্ছে, সেইটার সবাইনের নিচে নেমে সরকারি কর্মকর্তা সহ সেই চুক্তি করছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, কোন সরকারি সংস্থার লোক কোন সভায় উপস্থিত থাকলে সে শ্রম আইনের নিচে নেমে কোনো কথা বলার অধিকার তার নাই। আমরা সেটাও দেখছি যেটা পুরনো সময়ে শ্রমিকদের উপর হতো। আমরা দেখলাম এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানুষের যে চেতনার, সেই চেতনার বাস্তবায়নের দাবি যখন শ্রমিকরা করেছে, প্রথম গুলি চালানো হয়েছে আমাদের শ্রমিকদের উপর। আমরা দেখলাম যে সমস্ত কারখানা বেতন দিচ্ছে না, সেই সমস্ত কারখানার বেতন আদায়ের ক্ষেত্রে আমাদের মালিকরা পুরনো যে কায়দা ব্যবহার করতে, সেই কায়দা এখনো ব্যবহার করে পার পাচ্ছে। তাহলে আমাদের শ্রমিকদের জনতার ছাত্র জীবনের বিনিময়ে যে বাংলাদেশ আমরা দেখতে চাচ্ছি, সেই বাংলাদেশ থেকে কেন গার্মেন্টস শ্রমিকরা বঞ্চিত হবে? আমরা তাই পরিষ্কার করে বলতে চাই, 18 দফার অন্যতম দফা ছিল যারা শ্রমিকদের প্রাণের দাবি ছিল যে গত সরকারের আমলে শ্রমিকরা জীবন দিয়ে যে 25,000 টাকার মজুরি দাবি করেছিল, সেই মজুরি যে ঘোষণা করা হয়েছিল সেইটা গার্মেন্টস শ্রমিকরা প্রত্যাখ্যান করেছিল, পূর্ণ বিবেচনার কথা বলেছিল। সেইখানেও আমরা 18 দফার মধ্যে আশ্বস্ত হয়েছিলাম যে মজুরি পূর্ণ বিবেচনার জন্য কথাটি বলা হয়েছে, সেইটার ক্ষমতা যাচাই বাছাইয়ের জন্য কথা বলা হয়েছে। আমরা দেখলাম অনেক দিন পার হয়ে গেলেও এই বিষয়ে কোনো উদ্যোগ সরকার গ্রহণ করে নাই। উদ্যোগ গ্রহণ করেছে, যেটুকু গ্রহণ করেছে সেইটুকু প্রক্রিয়া আমরা সঠিক মনে করি না। প্রথম হলো সমাজ সংস্কার কমিটি করেছেন, তাদের সাথে আলাপ করেছেন, কোথায় আলাপ করেছেন? আপনারা যারে তারে খুশি করার জন্য সেই কমিটি করেছেন। সেই কমিটির কার্যক্রম কি হচ্ছে সেটা আমরা জানতে চাই, সেই প্রক্রিয়া। সেই জন্য আমরা হুঁশিয়ার করে বলতে চাই, এই সব প্রক্রিয়া দিয়ে যেন কোনো ভাবে এই শ্রমিকদেরকে দামানো যাবে না। শ্রমিকরা এখন পর্যন্ত বাড়তি বেতনের জন্য আন্দোলন শুরু করে নাই, তাদের জীবন এখনো আটকে আছে সেই জায়গায়। তাদের বকেয়া পাওনার জন্য তাদের আন্দোলন করতে হচ্ছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, গণঅভ্যুত্থানের চেতনার আবারও শ্রমিকদেরকে যে পিছে ফেলে দেওয়ার যে পায়তারা, সেইটা শ্রমিকরা বেশি দিন বরদাস্ত করবে না। আমরা সেই জন্য পরিষ্কার করে বলতে চাই, আমরা আমাদের কর্মীদেরকে বলবো কিছুটা বেঁচে থাকার জন্য আসেন নাই, সবাইকে সামনে আসার জন্য অনুরোধ করছি। সেই প্রক্রিয়া আমরা গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র পরিষ্কারভাবে মনে করি যে সেই প্রক্রিয়া থেকে আপনারা বিরত থাকবেন এবং গার্মেন্টস শ্রমিকদের যে প্রাণের দাবি সেইটা বুঝে আকাঙ্ক্ষা নিয়ে আপনারা সেই কাজগুলো করবেন, সেই আশাবাদ আমরা রাখি। একই সাথে পরিষ্কার করে বলতে চাই, বাৎসরিক ইনক্রিমেন্টের কমিটি আপনারা করেছেন। আমরা আশা করব শ্রমিকদের সাথে আলোচনা করে মজুরি কিভাবে পূর্ণ বিবেচনা করা যায়, বাজার দরের সাথে সংহতি রেখে কিভাবে গার্মেন্টস শ্রমিকদেরকে বাঁচিয়ে রাখা যায়, সেই ব্যবস্থা উদ্যোগ আপনারা অতি বিলম্বে গ্রহণ করবেন। আর একটা কথা আপনাদেরকে বলেই আমি আমার কথা শেষ করতে চাই, আপনারা গার্মেন্টস শ্রমিকরা যখন তার বকেয়া বেতনের আন্দোলন করে, তখন আমরা দেখি তথাকথিত শিক্ষিত ভদ্রলোকরা এবং সরকারের কিছু লোকরা বলে যে ফ্যাসিবাদের
পুনর্বাসনের জন্য আন্দোলন করছে। আমরা বিভিন্ন জায়গায় যখন সমাবেশ করি, নতুন নতুন ফ্যাসিলিটির চেহারা আমরা দেখতে চাই। গত 15 বছরে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছে ফ্যাসিলিটির বিরুদ্ধে, এই মালিক শ্রেণীর বিরুদ্ধে। সেই সময় আপনাদের চেহারা দেখি নাই। আমরা সেই সময়ে এই সমাবেশ আটকে দেওয়া, এই ধরনের কথা বলার জন্য কিছু চেহারা আমরা দেখেছি। আজকে এসে নতুন চেহারা দেখছি। আমরা এই সমস্ত সন্ত্রাসীদেরকে ভয় পেয়ে সংগঠন করি না। সুতরাং হুঁশিয়ার করে দিতে চাই, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে গার্মেন্টস শ্রমিকরা জীবন দিয়েছে, আমরা গুলি খেয়েছি, জেল কেটেছি। আর আমাদের দাবিকে বাইপাস করে কোন ধরনের ষড়যন্ত্র গার্মেন্টস শ্রমিকরা বরদাস্ত করবে না। সেই জন্য আমরা আশা করব দ্রুততম সময়ের মধ্যে এই যে 18 দফা চুক্তি আপনারা সম্পাদিত করেছেন, শ্রমিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সেই চুক্তি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবে, সেই আশাবাদ রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকেই ধন্যবাদ।